বলতে কষ্ট হয়, তারপরে বলছি যে ফিসাবিলিল্লাহ, এরকম যে 5টা ছেলে হয়েছে, সবাই ছোটটাকে মাদ্রাসায় দিব, বা প্রথম বাচ্চা হয়েছে মাদ্রাসায় পড়াবো, অথবা স্কুলে চান্স পায় নাই, স্কুল থেকে বাদ করছে, এরকম শিক্ষার্থী আমরা পাই। ফেসবুকে স্ট্যাটাস দিছি, পোস্ট দিছি যে এরকম আমার প্রতিষ্ঠান, আমি ঘর সহ ছবি সহ শিক্ষার্থী সহ ছবি দিছি, দিয়ে পোস্ট দিছি, স্ট্যাটাস দিছি যে আমার এরকম একটা প্রতিষ্ঠান, আপনাদের আশেপাশে এই এলাকায় গণমান্য ব্যক্তি বা এরকম যেই থাকেন দয়াবান, আপনাদের যাদের অর্থবিত্ত তো অভাব নাই, অনেকেই আছে, এরকম যেই থাকেন আমার প্রতিষ্ঠানের পাশে, আমার বিশেষ করে আমার বাচ্চাদের পাশে দাঁড়ান। আমার শিক্ষা প্রতিষ্ঠানটি 1984 সালে স্থাপিত, 85 সালে এমপিওভুক্ত হয়। সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানটি কিন্তু একদম হাইওয়ে রুটের, কিশোরগঞ্জ জেলার যে বিশ্ব রুট, যেটা বিশ্ব রুট নামে পরিচিত, হাইওয়ে রুটের একদম উপরে প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠানের প্রায় 30-35 বছরেও আজ পর্যন্ত আমার প্রতিষ্ঠান, সবচেয়ে দুঃখের বিষয় যে কোনো একটা সরকারি ভাবে কোনো একটা একাডেমিক বা অফিস ভবন, কোন একটা ভবন আমরা এখন পর্যন্ত পাইনি। এটা আমাদের জন্য খুবই মানে একদম এতটাই দুঃখজনক যে আমরা আমাদের স্টুডেন্টদের একদম গাছের তলায় চট বসিয়ে, বারান্দায়, তালা ঘরে, এরকম ভাবে আমরা বাচ্চাদেরকে এখন পর্যন্ত, আমার প্রতিষ্ঠানের এখনো একাডেমিক ভবনের অবস্থাগুলা এত করুন। তো আমি 15 সালে জয়েন করার পর আমি অনেক চেষ্টা করেছি, অনেক, মানে আমি এতটাই যে আমার প্রতিষ্ঠান প্রধান, আমার প্রতিষ্ঠানে মোট 22 জন স্টাফ, সবাই জানেন আমি এত বেশি চেষ্টা করেছি। আপনারা জানেন গত 2বারের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের জেলা, অর্থাৎ সেই হিসেবে বাংলাদেশে সবাই এটাকে ভিআইপি জেলা হিসেবে ধরে, আর সেই ভিআইপি জেলার কষ্টের সাথে করতে হয় যে আমি এই জেলায়, এই যে এত বছর আওয়ামী লীগ সরকার ছিল বা এই স্বৈরাচারী সরকার আপনার যে ছিল, আমি কিন্তু এখানে জয়েন করার পর আজকে 7-8 বছর যাবত প্রতিটা বার আমার জেলার এমপি আগে সৈয়দ আশরাফ ভাই ছিলেন, সৈয়দ নজরুল ইসলামের ছেলে, তারপর ওনারই মৃত্যুর পর ওনার ছোট বোন জাকিয়া নূর লিপি আপা ছিলেন। যদিও ওনার কাছে গিয়ে আমি কখনো ফেরত আসিনি ডিও লেটার বা এটা সেটা দিয়ে আমাদেরকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আমার একটা সান্ত্বনা। আমি এত দৌড়াদৌড়ি করার পরেও 7-8 বছর যাবত এখন পর্যন্ত আমার প্রতিষ্ঠানে একটা বিল্ডিং আমি আনতে পারি নাই, একটা ভবন আনতে পারি নাই। এটা কিশোরগঞ্জ জেলা যত প্রকৌশলী অফিস, উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিস বা জেলা মাধ্যমিক, সবাই জানেন বিষয়টা। যতবার কিশোরগঞ্জ জেলা এমপি মহোদয় আসছে আমি ঠিক ততবারই ওনার সাথে দেখা করতে যেতাম, আমার সুপারকে নিয়ে রিকোয়েস্ট করতাম যে আমাদের একটা ভবন খুবই জরুরি, খুবই জরুরি। হয়নি, শেষ পর্যন্ত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য চেষ্টা করলাম, ভবন যখন যেহেতু পাই নাই, পরে চিন্তা করলাম যে এখন আমি আইসিটি শিক্ষক, আমার মাদ্রাসায় আপনি তো জানেন যে প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি একটা সাবজেক্ট বাধ্যতামূলক করা হলো, কিন্তু প্রযুক্তির ব্যবহারটাকে আমরা নিশ্চিত করতে পারছি আদৌ কিন্তু পারি নাই। এই যে নতুন কারিকুলাম, সে তার ভিত্তিতেও কিন্তু আমরা এখন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারি নাই কোথাও। সেই চেষ্টা থেকে অনেক কিছু দৌড়াদৌড়ি চেষ্টা করার পর আমরা একটা শেখ রাসেল ডিজিটাল ল্যাব মাত্র পাইছি। এটার ভিতর এখানে 17টা কম্পিউটার আছে, এই 17টি কম্পিউটার মধ্যে আমরা কিছুটা বাচ্চা, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা সরকারি ভবন পাইনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তাহলে আমার কথা হচ্ছে, সোনাকে খাঁটি সোনা এটা সবাই পারে, কিন্তু একদম তৃণমূল পরিবার থেকে শিক্ষার্থীদেরকে উঠিয়ে নিয়ে আসা এটা কিন্তু খুব কষ্টের। এই যে আমরা তৃণমূলের পরিবার থেকে এরকম তৃণমূল শিক্ষার্থীদেরকে উঠিয়ে নিয়ে আসছি, এইটা কিন্তু কেউ যাচাই বাছাই করে। আমরা মাদ্রাসায় যারা আছি, আমরা কিন্তু প্রতিষ্ঠানের, সত্যি কথা বলতে প্রতিষ্ঠানের যে খরচ, মানে প্রতিষ্ঠানের যে ন্যূনতম একটা খরচ, সেটাও কিন্তু আমরা স্টুডেন্টদের কাছ থেকে আমরা পাচ্ছি না। তাহলে আমরা প্রতিষ্ঠান থেকে কিন্তু কোনো বেনিফিট পাচ্ছি না। আমাদের তাহলে পরিশ্রমটা আমরা কিভাবে দিচ্ছি? আমরা তৃণমূল পরিবার থেকে শিক্ষার্থীদের কিভাবে উঠিয়ে নিয়ে আসছি? যেমন এত শিক্ষার্থীর মাঝে এরা কিন্তু ধরে ধরে একজন একজন করে নামি দামি প্রতিষ্ঠানে তদারকি করা সম্ভব না। আমরা কিন্তু একটা বাচ্চা করে একজন শিক্ষার্থী করে আমরা তদারকি করি, কিন্তু সেই তুলনায় আমাদের বেনিফিট কিন্তু একদম শিক্ষকদের জাস্টিফাই করেন। তাহলে আমরা যারা তৃণমূল থেকে শিক্ষার্থীদের উঠিয়ে নিয়ে আসি, দেখেন আমরা কিন্তু এখন পর্যন্ত সুবিধা বঞ্চিত রয়ে গেছি।
আমাদের সেই শিক্ষার্থীরাও সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, আমরাও কিন্তু পাচ্ছি না। এটা খুবই একটা দুঃখজনক। আমরা কিন্তু এই গত 15 বছরে আমার প্রতিষ্ঠানে এত সবাই আফসোস করে যে এমন একটা হাইওয়ে রুটের উপরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এখন পর্যন্ত একটা ভবন আমরা পাইনি। এটা আমার একটা প্রশ্ন। এটা দেওয়াতে কিন্তু শিক্ষার্থীদের করোনাকালের পর থেকে এমনিতেই অনুপস্থিত, আর এটা আমাদের উপর একটা বড় প্রভাব পড়তেছে। এরপর আমরা যে একাডেমিক ভবনের সুযোগ সুবিধা নাই, আপনি শুনলে অবাক হবেন, আমার প্রতিষ্ঠান চারদিকে টিনের চালা, ফ্যান নাই, বাচ্চাদেরকে টিফিনের পর আর করে রাখতে পারি না শিক্ষার্থী। আমি তখন বাধ্য হয়ে কি করব, দেশ বিদেশে থাকা অনেক ফ্রেন্ড সার্কেল, আমার এক বান্ধবী লন্ডন থাকে, আরেক বান্ধবী আমেরিকা থাকে, এরা এটা দেখে বিভিন্ন ভাবে যেভাবে পারে আমাকে সাহায্য সহযোগিতা করছে। তারপর আমি 10টা ক্লাসে 10টা ফ্যান দিই। আমি এতটুকু মানে আমার জায়গা থেকে আমার বাচ্চাদেরকে এত দারিদ্র তৃণমূল পরিবারের বাচ্চা ড্রেস দিতে পারি না, ইউনিফর্মটা আমি দিতে পারি না। আমার 4 বছর ফ্রি সার্ভিস দেওয়ার পর 18 সালে আমি চিন্তা করি যে প্রথম মাসের বেতন দিয়ে আমি আগে যে কয়টা বাচ্চার ইউনিফর্ম নাই তাদেরকে আমি ইউনিফর্ম দিব। আমি আমার বেতনের টাকা দিয়ে, প্রথম মাসের টাকা দিয়ে আমি বাচ্চাদেরকে ইউনিফর্ম তুলে দিই হাতে। আমি এইভাবে আমার বাচ্চাদের, আমার প্রত্যেকটা আদর বলেন, শাসন বলেন, আমার প্রতিষ্ঠানে এই 20-22 জন সবার সবচেয়ে মজার হলো আমার 22 জন স্টাফের মধ্যে আমি অনলি 1% মহিলা ছিলাম। এখন অবশ্যই গত এনটিআরসি থেকে আরেকজন আসছে। জি, ধন্যবাদ ম্যাম। আপনি যেটা বলতেছেন, আমি এই জায়গাটা থেকে এটা তো আসলে আমাদের খুবই কমন একটা বিষয় ছিল, যেহেতু এটা একটা মাদ্রাসা। আসলে মাদ্রাসাতে ম্যাডাম যেটা বললো, আমাদের দেশে আসলে এমনই হয়, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং আরো নিম্ন মধ্যবিত্ত লোকজনরাই আসলে মাদ্রাসায় তাদের সন্তানকে পড়ায়। তো এই জায়গাটাই আসলে ওদের আসলে কোনো জায়গায় চাওয়ার থাকে না, পাওয়ার থাকে না। তো ম্যাডাম যেটা করতেছে শুধু শিক্ষকতা না, শিক্ষকতার সাথে সাথে এক ধরনের সমাজ সেবামূলক কাজও তাদের করতে হয়। আসলে দিন শেষে তাদের আসলে কি থাকে, তাদেরও একটা নিজস্ব জীবন আছে। আমি এই জায়গা থেকে দর্শকদের কাছে আমি অনুরোধ করব যে দর্শক, আপনাদের আমাদের স্ক্রিনে যে বিলকিস নামের যে মাদ্রাসাটা, আমরা এই মাদ্রাসার তহবিলে আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন তারা যদি কোনো ধরনের আর্থিক হেল্প করতে চান, সাহায্য করতে চান, তো আমি বিলকিস ম্যামের কাছ থেকে একটা বিকাশ নাম্বার নিয়ে আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা ডিরেক্ট ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন এবং ম্যাডামের প্রতিষ্ঠানে আপনারা সাহায্য করতে পারেন আপনাদের মতো করে আর কি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন লতিফাবাদ আতিকিয়া সুবানিয়া দাখিল মাদ্রাসার পরিবেশ, ক্লাসরুম, কতটা খারাপ পরিস্থিতিতে আসলে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে অবস্থাতে আছেন সবাইকে আমি অনুরোধ করব মাদ্রাসাটির অবস্থা উন্নয়নের জন্য আপনারা এগিয়ে আসবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিকাশ নাম্বার দেওয়া আছে এবং একটি অগ্রণী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এই বিকাশ নাম্বারটি উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষিকা বিলকিস বেগম ম্যামের নাম্বার। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং সহায়তা করতে পারেন। ধন্যবাদ।